তা আজকে আমাদের যে নেট সেটের বিষয় অর্থাৎ নেট সেট সিলেবাস এবং সহজে সেই জায়গাগুলোকে আমরা কিভাবে সম্পন্ন করব এবং খুব তাড়াতাড়ি, মানে আমাদের হাতে তো খুব সময় কম কম এবং সবাই মোটামুটি এমএ পাস করেছে বা কেউ কেউ এমএ পড়ছে। আমি কিন্তু এমএ পাস করতে করতেই কিন্তু আমি নিজের নেট পাসটা কিন্তু এমএ পাস করার সাথে সাথে কিন্তু নেট পাস করেছি। তাই তোমাদেরকেও বা তোদেরকেও সবাইকে কিন্তু সেইভাবেই পড়তে হবে যাতে এমএ পড়ার সাথে সাথেই যেন নেটটা পাস করা যায়। হ্যাঁ, সেই রকম চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সম্পন্ন হবে। তা প্রথমে আমাদেরকে কী কী পড়তে হবে এটা খুব ভালো করে জানা প্রয়োজন। নেট সেটে কি আলাদা কোনো বিষয় পড়তে হবে এমনটা নয়, একেবারে যে খুব গভীর থেকে পড়তে হবে সেটাও কি একেবারে নয়, না সেটাও নয়, যে কিছুটা পড়তে হবে, কিছুটা অজানা বিষয় আমাদের জানতে হবে। সর্বপ্রথম আছে কি বৈদিক সাহিত্য, ঠিক আছে, বৈদিক সাহিত্য নিয়ে পড়তে হবে। বৈদিক সাহিত্যের মধ্যে আমাদের কী কী পড়তে হবে? বৈদিক সাহিত্যের মধ্যে বেদের কাল, তারপর পড়তে হবে সংহিতা সাহিত্য, ঠিক আছে, বেদের কাল অর্থাৎ বেদের কালকে কে কখন স্বীকার করেছে, মানে বেদের সময়কাল, পরিষ্কার, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তারপরে আছে সংহিতা সাহিত্য। সংহিতা সাহিত্য বলতে কি কি, সংহিতা কটা আছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি সংহিতা আছে এবং 4টি সংহিতা সম্পর্কে বিষয়বস্তু কেমন, ঋগ্বেদের ব্রাহ্মণ কটি, ঋগ্বেদের কটি পাওয়া যায়, কতগুলি মানে কতগুলি মন্ত্র আছে, কোন দেবতা প্রধান, এই সমস্ত বিষয়, ঠিক আছে, কতগুলি সূক্ত আছে, কে প্রধান ঋষি, কতগুলি মণ্ডল আছে, বিভাগগুলি কি, এই রকম মোটামুটি ধরো 40-50টা প্রশ্ন, মানে একটা ছক দিয়ে দেবো, সেই ছকের মাধ্যমে পড়লে একদম পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সংহিতা সাহিত্যের বিষয়। তারপরে কি আছে ঋগ্বৈদিক সংবাদ সূক্ত। এবার কিছু ইম্পর্টেন্ট সংবাদ সূক্তগুলিকে আমি উল্লেখ করেছি, যেমন তার মধ্যে কি পূর্ববর্বশী সংবাদ সূক্ত, তারপরে আছে কি জমজমি সংবাদ সূক্ত, সরমাপণি সংবাদ সূক্ত এবং বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত। এছাড়াও কিন্তু আমাদের আরও কয়েকটি সূক্ত ছিল যেগুলো এখন পাঠ্যক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে। তা যাই হোক, পূর্ববর্বশী সংবাদ সূক্ত কয়েকটি মাত্র মন্ত্র আছে, 16-17টি মন্ত্র বা 18টি মন্ত্র আছে বোধহয়, সেটিকে পড়তে হবে এবং সেখান থেকে সূত্র মানে একটা মন্ত্র তুলে দিল, ঠিক আছে, একটা মন্ত্র তুলে দিল এবং মন্ত্রটি বললো এই মন্ত্রটি কোথায় আছে এবং এই মন্ত্রটি কে বলেছে বা এই কথাটি কে বলেছে, উক্তিটি কার। তাহলে গল্পটা যখন পড়া থাকবে বা জিনিসটা যখন পড়া থাকবে তখন খুব ভালো করে জানা থাকবে। এই টেক্সটগুলো কিন্তু আমি ধরে ধরে পড়াবো, ঠিক আছে, এক এক দিন 2টো করে 3টে করে টেক্সট পড়িয়ে দেবো এবং পড়ার পরে সেগুলোকে তাদের বাংলা পড়তে হবে। এবং খুব রিসেন্টলি আমি একটা বই বার করবো এই সূক্তগুলো সম্পর্কে, সংবাদ সূক্ত, তারপরে ওই দার্শনিক সূক্তগুলো নিয়ে একটা বই বার করবো, যে বইটা পিডিএফ আমি তোদের দিয়ে দেবো ওখানে, ঠিক আছে, এবং অলরেডি লেখালেখির কাজ চলছে, এই বইটা বার করব এবং খুব সুবিধা হবে তাহলে সহজে। তারপরে আছে কি ব্রাহ্মণ সাহিত্য। ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে আমাদের কী করতে হবে, কোন বেদে কটি ব্রাহ্মণ এবং কোন ব্রাহ্মণটি আগে আবিষ্কৃত হয়েছে পরে আবিষ্কৃত হয়েছে, এইরকম কিছু প্রশ্ন সাধারণ, এবং কোন ব্রাহ্মণের কতগুলি যজ্ঞের ব্যাপারে আলোচনা আছে, যজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তা, এইগুলো সাধারণ প্রশ্ন, কিচ্ছু নেই। এবং তার জন্য বেদের পাঠটা কমপ্লিট করার জন্য যোগীরাজ বসুর একটা বই পাওয়া যায়, বেদের পরিচয়, এই বইটা সবাইকে কিনতে হবে কিন্তু, বেদের পরিচয় যোগীরাজ বসু, এই বইটা সম্পূর্ণ কিনে নিতে হবে, ঠিক আছে। তারপরে আছে কি ব্রাহ্মণ সাহিত্য, পরে আরণ্যক সাহিত্য, আরণ্যক সাহিত্য কী কী আছে সেগুলো জানতে হবে। আর বেদাঙ্গ সাহিত্যে কী কী আছে, বেদাঙ্গ সাহিত্যের প্রত্যেকটির বই জানতে হবে। কল্পের বই আছে কি, শিক্ষাশাস্ত্রে কী কী বই পাওয়া যায়, কল্পসূত্রে কী কী বই পাওয়া যায়, কল্পসূত্রে কী কী আলোচনা হয়েছে, ঠিক আছে, ব্যাকরণ শাস্ত্রে কী কী আলোচনা হয়েছে, নিরুক্ত শাস্ত্রে কী কী আলোচনা হয়েছে, ছন্দশাস্ত্রে কী আলোচনা হয়েছে, জ্যোতিষশাস্ত্রে কী আলোচনা হয়েছে, জ্যোতিষের কী কী গ্রন্থ পাই আমরা, ঋগ্বেদের জ্যোতিষ গ্রন্থ কী, অথর্ববেদের জ্যোতিষ গ্রন্থ কী, এইগুলি কয়েকটা প্রশ্ন এবং এগুলি কিছু ছকের আকারে পড়তে হবে এবং এখান থেকে একটা দুটো প্রশ্ন আসে। এই যে প্রথম যেটুকু পার্ট বললাম এটুকু থেকে প্রায় 5 থেকে 6টা কোয়েশ্চেন আসবে বা প্রশ্ন আসবে, এই জায়গাগুলোকে ভালো ক্লিয়ার করতে হবে এবং খুবই সহজে ক্লিয়ার হয়ে যাবে। কেমনভাবে? এগুলোকে আগে সর্বপ্রথম ডেসক্রিপটিভভাবে পড়তে হবে, একদম রিডিং পড়ে যেতে হবে যে এখানে এই বলেছে, এখানে এই বলেছে, তারপর সব পড়া হয়ে যাবার পরে আমরা নোট আকারে পড়ব। নোট পড়ার চিন্তা কিন্তু পরে, আগে পড়তে হবে নিজেকে, যে সম্পূর্ণ পড়ে আগে জেনে নাও এবং তোমাদের হাতে প্রচুর টাইম। আমি মনে করবো যে 1 মাস আমি পুরো বেদ পড়বো, সম্পূর্ণ বেদ কমপ্লিট করে ফেলবো, 1 মাস আমি পুরো দর্শন পড়বো, 1 মাস সম্পূর্ণ দর্শন কমপ্লিট করে ফেলবো, তারপরে আমি ব্যাকরণ পড়বো, ব্যাকরণ 1 মাসে কমপ্লিট করবো, 3 মাস চলে গেল। তারপরে কি আছে ধর্মশাস্ত্র, এই সমস্ত স্মৃতিশাস্ত্র এগুলো পড়বো, তারপরে সে লিপি পড়বো, ঠিক আছে, বা শিলালিপি পড়বো, লেখ পড়বো, অভিলেখ পড়বো, এগুলো পড়বো, তারপরে ভাষাবিজ্ঞান পড়বো। এরকম ভাগে ভাগে করে নিলে আমরা মোটামুটি 6 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো। এবং কমপ্লিট না হলেও মোটামুটি যদি আমি 70 থেকে 80% কমপ্লিট করতে পারি তাহলেও কিন্তু আমি 80টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারবো। 70-80টা প্রশ্ন, 70-80টা প্রশ্নের মধ্যে যদি আমি সঠিকভাবে পড়তে পারি তাহলে আমি 60টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। 60টা প্রশ্নের অ্যান্সার করলেও কিন্তু আমি কাছাকাছি চলে যাব, পাস করার কাছাকাছি, অন্তত এলএস, অর্থাৎ এলএস কি নেট পাস করার যে সার্বজনীন, মানে সারা জীবনের জন্য নেট পাসের একটা সার্টিফিকেট পেয়ে যাবো, এলএস পাস করা বলে থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার লাইফ টাইমের জন্য। তারপরে কি
তারপরে যদি ভালো নাম্বার তুলতে হবে, বেশি করে নাম্বার ওঠে, তখন কি জেআরএফ হয়। এবং জেআরএফ পেলে কি হয়, জেআরএফ পাওয়ার পরে যদি আমি কোথাও পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, কোনো স্যার ম্যাডামের সাথে কথা বলি, স্যার আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করতে চাই, এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম কাজ বাকি আছে, এবং সেই বিষয়েও কিন্তু আমি গাইড করে দেবো যে কোন কোন বিষয় নিয়ে পিএইচডি করলে ভালো হয়, বা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বলে দেবো। এবং পেপার লেখা থেকে শুরু করে সিনোপসিস লেখা, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি তোদেরকে সাহায্য করবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? সেদিক থেকে আমি তোদের পাশে আছি, কোনো সমস্যা নেই যে কার কাছে জিজ্ঞাসা করব, কোনো ব্যাপার নেই, আমি সেগুলোতে সাহায্য করব। কিন্তু নেট পাস করতে হবে এবং জেআরএফ পেতে হবে। জেআরএফ পেতে গেলে কী হবে, তোমাকে 100টা প্রশ্নে 100টাই অ্যান্সার করে আসতে হবে, এবং তার মধ্যে 5টা বা 6টা ভুল হোক, ঠিক আছে, মানবো 10টা ভুল হোক, 90 থেকে 80, 80 থেকে 90টা একদম ঠিক করে আসতে হবে। এরকম ভাবনা চিন্তা নিয়ে পড়াশোনা করতে হবে। আমি ঠিক করেছিলাম 82টা, 84টা ঠিক করেছিলাম যে বছর আমার জেআরএফ হয়েছিল সে বছর। তো যাই হোক, এবার ঠিক করতে হবে, যতটা সম্ভব ঠিক করতে হবে। তা আমি কি ভীষণ কিছু পড়াশোনা করেছিলাম? হ্যাঁ, করেছিলাম। স্যার সুমিত্রা আছে না, হ্যাঁ, আমাদের ও হচ্ছে নেট দিয়েছিল এবার, তো ও নাকি 46টা ঠিক করেছে, 92 পেয়েছে এরকম বললো। ভালো তো পেয়েছে, ভালো তো হয়েছে। তোরাও দিলে পারতি, তোরাও তো এই জিনিসগুলোই পারতি, একই প্রশ্ন তো, এগুলো পড়েছিস সবই গ্র্যাজুয়েশন এবং এমএতে যা পড়া, ওখান থেকেই শর্ট কোশ্চেন আসবে, মাল্টিপল চয়েস। পরীক্ষায় আসলো যে বলো তো, ঐতরে ব্রাহ্মণ কোন বেদের অংশ? বল, ঐতরে ব্রাহ্মণ কোন বেদের অংশ? ঐতরে ব্রাহ্মণ কোন বেদের অংশ? বল, কোন বেদের অংশ ঐতরে ব্রাহ্মণ? ঋগ্বেদের, তাই তো? তারপরে যজুর্বেদের ঋত্বিক কে? আধের্যু, তাই তো? ঋগ্বেদের ঋত্বিক কে? হোতা। হ্যাঁ, এইবার এগুলো কি হচ্ছে, এগুলো সাধারণ প্রশ্ন, এগুলো পড়তে পড়তে এগুলো সাধারণ ব্যাপার, এই ধরনের কোশ্চেনই আসে। এবার এর থেকে একটু কঠিনও আসে, সবই যে সহজ আসে এমনটা নয়। ওর মধ্যে হয়তো 30 থেকে 40টা সহজ কোশ্চেন আসবে, 30টা, আর বাকি 30টা আসবে একটু কঠিন, তারপরে একটা খুব কঠিন, মোটামুটি 10 থেকে 15টা কোশ্চেন খুব কঠিন আসবে, যেগুলো পারা খুব কঠিন, মানে একদম ভেতর থেকে কোনো একটা লাইন তুলে দিল, কোনো একটা শব্দ তুলে দিল, সেটা ব্যাখ্যা করতে হবে, বা সেটা ব্যাখ্যা বলতে হবে যেটা কি বলেছে, এরকম কিছু কোশ্চেন আসবে। যাই হোক, তারপরে আমাদের বৈদিক সূক্তগুলো কী কী পড়তে হবে, এবং দেখ সবকটি সূক্ত কিন্তু তোদের পড়া, সবার পড়া আছে। অগ্নি সূক্ত সবাই পড়েছিস, বরুণ সূক্ত বরুণ সূক্ত অনেকে হয়তো পড়েনি, সূর্য সূক্ত পড়েনি হয়তো, বা ইন্দ্র সূক্ত পড়েছে সবাই, উষা সূক্ত পড়েছে, পর্জন সূক্ত পড়েছে, অক্ষ সূক্ত, জ্ঞান সূক্ত, পুরুষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, বাঘ সূক্ত, নাসদীয় সূক্ত, শিবসংকল্প সূক্ত, প্রজাপতি সূক্ত, রাষ্ট্রাভিবর্ধন সূক্ত, কাল সূক্ত, পৃথিবী সূক্ত। এই যে এতগুলি সূক্তের নাম বললাম, এর মধ্যে হয়তো 2-3 থেকে 3টে সূক্ত তোরা পড়িসনি সূক্ত, বাকি সব কটি সূক্ত কিন্তু তোদের পড়া। বল, পড়া নয় সুপর্ণা? পড়া আছে না এগুলি বেশিরভাগটা? পড়া আছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু, হ্যাঁ ওই বললাম যে বরুণ সূক্তটা পড়া হয়নি, অনেক জায়গায় পাঠও ছিল না, এটা আমি জানি, কিন্তু বাকি ইন্দ্র সূক্ত, উষা সূক্ত, পর্জন সূক্ত, এগুলো সব পড়া আছে। তাহলে সেগুলো যেমন পড়া আছে, তাহলে অক্ষ সূক্ত এগুলো পড়া আছে, তাহলে এগুলো যখন পড়া আছে তাহলে তো কোনো সমস্যা নেই। দেবাঙ্গী আর দেবাঙ্গীর কি স্পেশাল পেপার এখনো হয়েছে? না স্যার, আমাদের প্রথম থেকেই মানে সাহিত্য বা ধর্মশাস্ত্র চুজ করে নিতে হয়, মানে কোনটা। ও, প্রথম থেকেই নিতে হয়, আচ্ছা আচ্ছা। তাহলে কি দেবাঙ্গীর কি আছে? সাহিত্য স্যার। সাহিত্য, আচ্ছা ঠিক আছে। সুপর্ণা? দর্শন। দর্শন, বাহ, গুড গার্ল, আমার ডিপার্টমেন্ট। ঠিক আছে, চলো। তো যাও, ব্রাহ্মণ সাহিত্য, তারপরে কি বলছে, ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে কি কি আছে? ব্রাহ্মণ গ্রন্থের প্রতিপাদ্য বিষয়, ওই যেমন শতপথ ব্রাহ্মণ ছিল, মনে আছে? শতপথ ব্রাহ্মণে কী কী পড়েছি আমরা গ্র্যাজুয়েশনে? উচ্চ মাধ্যমিকে কী পড়ি, উচ্চ মাধ্যমিক বলছি, এই এমএতে কী পড়েছি আমরা? শতপথ ব্রাহ্মণে, ঐতর ব্রাহ্মণে নাভানির্দিষ্ট উপাখ্যান পড়েছি কেউ? নাভানির্দিষ্ট উপাখ্যান হয়তো নেই, কিন্তু এই উপাখ্যান, নচিকেতার উপাখ্যান ছিল না, যম নচিকেতা, তারপরে হরি সুনসেব কথা, এগুলো ছিল না সব? এই সমস্ত কথাগুলি কোথায় ছিল? সব বিভিন্ন ঐতর ব্রাহ্মণ, আরও শতপথ ব্রাহ্মণ থেকে শুরু করে বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থে ছিল না? সেই উপাখ্যানগুলি কোথায় আছে এবং সেখানে কে কি বলেছে, সেই রকম প্রশ্ন। মানে যা যা এমএতে পাঠ্য ছিল সব আছে, কিছু শুধুমাত্র কয়েকটা স্পেশাল পেপারের বই, ওগুলো বাদ দিয়ে বাকি সবই আছে। তারপর ব্রাহ্মণ সাহিত্যগুলো কী হয়ে গেল, এবং বিধি এবং তার প্রকার, তারপরে অগ্নিহোত্র যজ্ঞ, অগ্নিষ্টম যজ্ঞ, এগুলো সব ঈশাওরা পড়েছে, বৈশালীরা পড়েছে, ওদের স্পেশাল পেপার ছিল। বেদ, তারপরে দর্শপূর্ণ মাস যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ, ঠিক আছে, আখ্যান, সুনসেব আখ্যান, যে সুনসেব আখ্যান রয়েছে, ঠিক আছে, বাং মনসা আখ্যান, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, মানে আসবেই। হয়তো সুনসেবের বাবার নাম কী ছিল, বা সুনসেবের ভাইদের নাম কী ছিল, এরকম কোশ্চেন আসবে, কিন্তু বাংলাতে কোশ্চেন হবে না, কোশ্চেনটা হবে সংস্কৃতে, ঠিক আছে।
তারপরে হচ্ছে উপনিষদ সাহিত্য। উপনিষদ সাহিত্য থেকে কী প্রশ্ন আসতে পারে, যেমন ঈশোপনিষদ, কয়েকটা উপনিষদ বলেই দিয়েছে এই উপনিষদগুলো ভালো করে পড়তে হবে। কোনগুলি? ঈশো, কঠ, কেন, বৃহদারণ্যক, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর। এর মধ্যে ঈশো, কঠ আর কেন তিনটি খুবই ছোট উপনিষদ, 18টা মন্ত্র ঈশোপনিষদে, কঠোপনিষদেও বেশি নেই, তারপরে কেনোপনিষদেও অল্পই মন্ত্র। এই হচ্ছে ব্যাপার। তারপর তৈত্তিরীয় উপনিষদেও অল্প মন্ত্র, শ্বেতাশ্বতর আর বৃহদারণ্যকটা বেশি উপনিষদ বড়। এইগুলো একটু পড়তে হবে, মেন জায়গাগুলি পড়তে হবে। কয়েকটা মাত্র ইম্পর্টেন্ট কিছু মন্ত্র আছে যেগুলো আসে পরীক্ষায়, যেগুলোর মানে আসে, বহুল পরিচিত। তারপরে কি আছে? বৈদিক ব্যাকরণ। বৈদিক ব্যাকরণের মধ্যে ঋক প্রাতিশাক্য, এটা অলরেডি বৈশালী ইশারা পড়েছে এই সেমিস্টারে, ঋক প্রাতিশাক্য। এবং তোদেরও পড়তে হবে সবাইকে বৈদিক স্বরপ্রক্রিয়া, উদাত্ত, অনুদাত্ত, শরিত। হয়তো একটা লাইন তুলে দিলে আমাদের কোনটা শরিত বা কোনটা অনুদাত্ত, কোনটা উদাত্ত, কোন কী করে হচ্ছে সেটাও বলবে, জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, জিজ্ঞাসা। তারপরে নিরুক্ত। নিরুক্তের কী কী আছে? নিরুক্ত আছে প্রথম, দ্বিতীয় এবং সপ্তম অধ্যায়। প্রথম, দ্বিতীয় এবং সপ্তম অধ্যায় কিন্তু নিরুক্তের আছে, ঠিক আছে। তারপর নিরুক্তের মধ্যে কী কী বলতে? 4 পদ, নিরুক্ত অধ্যয়নের প্রয়োজন কী আছে, নির্বাচনগুলির সিদ্ধান্ত। এখান থেকে একটা নির্বাচন প্রত্যেকবার পরীক্ষায় আসে, নির্বাচন আসবেই আসবে, একটা বা দুটো চলে আসে। তারপরে প্রমুখ শব্দের ব্যুৎপত্তি এবং দৈবত কাণ্ডে কী কী আছে সেগুলোও কিন্তু আলোচনার বিষয়। তারপর হচ্ছে বৈদিক ব্যাখ্যা পদ্ধতি, অর্থাৎ বেদিক ইন্টারপ্রিটেশন। এখান থেকে কিছু আছে ইন্টারপ্রিটেশন থেকে, সামান্য কিছু বিষয়, বৈদিক ব্যাখ্যা পদ্ধতি কিছু কিছু বিষয়। এছাড়া এমন কিছু প্রশ্ন নেই। অর্থাৎ বৈদিক সাহিত্য এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এটা হচ্ছে বৈদিক সাহিত্য। এবার এই বৈদিক সাহিত্যের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করলে কিছু সহজ সহজ প্রশ্ন। প্রথমে আগে কী করতে হবে? যোগীরাজ বসুর বইটা ভালো করে পড়ে নিতে হবে। যোগীরাজ বসুর বইটা যদি সম্পূর্ণ পড়ে নিতে পারে, ভালো করে পড়ে নিতে পারলে বেদের কোনো প্রশ্ন বাদ যাবে না। তারপরে তো সূক্তগুলো আলাদা করে পড়তে হবে, সূক্তগুলো পড়তে হবে, ঠিক আছে। এবং সূক্তের গল্পগুলো ওখানে সুন্দর করে দেওয়া আছে, কি বলেছে সূক্তের আলোচনা, তারপরে আরও বিভিন্ন যে উপাখ্যানগুলির আলোচনা, সেগুলো কিন্তু ওখানে আলোচিত হয়েছে। এইবার চলে আসছে আমরা দর্শনশাস্ত্র। তাহলে বৈদিক সাহিত্য চলে গেল, এইবার আসলে আমরা দর্শনশাস্ত্র। দর্শনশাস্ত্রের মধ্যে কী কী পড়তে হয়? দর্শন তোরা সবাই পড়েছি এগুলি, চার্বাক দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, অর্থাৎ 6টি দর্শন। আস্তিক, নাস্তিক সব পড়তে হচ্ছে, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শনগুলি। এবং এর মধ্যে থেকে আবার কয়েকটি বিশিষ্ট বইয়ের নাম উল্লেখ করে দিয়েছে, যেই বইগুলো থেকে কোশ্চেন আসে। যেমন কি সাংখ্যকারিকা, যেটা সবাই এমএতে পড়েছে, এমন কেউ নেই সাংখ্যকারিকা পড়েনি, ঠিক আছে। সাংখ্যকারিকার মধ্যে কী কী পড়তে হবে? সাংখ্যকারিকা যা যা আছে, সাংখ্যকারিকা একটু ভালো করে পড়তে হবে, এখানে সব কিছু উল্লেখ থাকবে না। এবং সাংখ্যকারিকা বইটা আমি সবার প্রথম পড়িয়ে দেবো। সাংখ্যকারিকা বইটা 2 দিনে শেষ করে, 1 দিনে শেষ করে দিতে পারবো, কোনো ব্যাপার না, যদি তোর ধৈর্য থাকে। 3 ঘন্টা লাগবে। আর যদি মনে করি যে পারবি না, তাহলে 2 দিনে শেষ করবো। সাংখ্যকারিকা থেকে 2টো প্রশ্ন আসবেই আসবে, গ্যারান্টি। 2 থেকে 3টে প্রশ্ন আসবেই সাংখ্যকারিকা থেকে। তারপরে হচ্ছে বেদান্ত সার, বেদান্ত সার থেকেও 2 থেকে 3টে প্রশ্ন আসবে। দর্শনের মূল কোশ্চেন কিন্তু এগুলো থেকেই আসে। 2টো কোশ্চেন, 2 4টে হয়ে গেল বা 5টা হয়ে গেল। বেদান্ত সার হচ্ছে সাধারণত যোগীন্দ্র, তোরা সবাই পড়েছিস, সবারই পাঠ্য ছিল। তারপরে তর্ক সংগ্রহ, সবাই গ্র্যাজুয়েশনে পড়েছে তর্ক সংগ্রহ, অর্ণব ভট্টের তর্ক সংগ্রহ পুরো জলের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে। বেদান্ত সার জলের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে, সাংখ্যকারিকা জলের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখান থেকে যে 3 থেকে 6টা কোশ্চেন আসবে, এই 6টা কোশ্চেন কিন্তু জলের মতো পারা যাবে। 6 দুগুণী 12 নম্বর, এই নাম্বারটা চোখ বুঝে পেতে হবে। তার জন্য কী করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু না। প্রথমে মুখস্থ করো, পড়ো আর মুখস্থ করো। নিধায় হৃদি বিশ্বেশং বিধায় গুরুবন্দনং বালনম সুখবদায় ক্রিয়তে তর্ক সংগ্রহ দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় ভাবः সপ্ত পদার্থাः তত্র দ্রব্যাণি পৃথিব্যাপ তেজো বায়व्याकाश काल दिगात्ममनंसनवैव रूप रसगंध स्पर्श संख्या परिमाण पृथक् संयोग विभाग परत्व परत्व गुरुत्व द्रवत्व स्नेह शब्द बुद्धि सेवक देखेच्छा देश प्रयत्न धर्म अधर्म संस्कार चतुर्विंशतिर गुणाः। এইরকমভাবে জলের মতো মুখস্থ বলে দিতে হবে, ঠিক আছে। তারপরে যদি বেদান্ত সারে যাই, সেখানেও বলতে হবে ओम अखंडम सच्चिदानंदम अभंग मनस गोचरमात्मानमखिलाधर्मस्य सिद्धये। তারপরে যদি অধিকারী নিরূপণ, अधिकारित विधिवत अदित वेद वेदांगत्वनावाद अधिगत अखिल वेदार्थस्मिन् जन्मनि जन्मांतर व काम्य निषिद्ध बाणिजन पुनः सरंगनित्य नैमित्तिक प्रायश्चित उपासना अनुष्ठान निर्गत निखिल कल्मषत नितांत निर्मल स्वांत साधन चतुष्टय संपन्न प्रमाताः, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু একদম জলের মতো মুখস্থ রাখতে হবে, এরকম কোনো ব্যাপারই না, এগুলো পড়তে পড়তে হয়ে যায়। আমি কি স্পেশালভাবে কিছু করেছি? না, ওটাও পড়তে পড়তে অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে শ্লোক থেকে শুরু করে মন্ত্র শুরু করে সব কিছু যেন জলের মতো মুখস্থ হয়ে যায়। এবং সেই মুখস্থটা যখনই হয়ে যাবে, তখনই কি হবে? কোশ্চেন তোমার কাছে একদম চোখের সামনে ভাসবে, যে এটা তো জানি আমি। কোশ্চেন দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে, মানে আলাদা করে সময় লাগবে না, ভাবতে হবে না, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? বেদান্ত সার হয়ে গেল, তর্ক সংগ্রহ হয়ে গেল। এগুলো বইগুলো ধরে ধরে আমি পড়িয়ে দেবো সব। এবং এই দর্শনের পাঠ শেষ করতে 1 মাস বা 1.5 মাসের মধ্যে শেষ করে দেবো দর্শনের পাঠ। বললাম না, 1 থেকে 1.5 মাসের মধ্যে দর্শন শেষ করে দেবো, যাতে দর্শন একদম কমপ্লিট হয়ে যায়। তারপরে কিছু অর্থ সংগ্রহ, লৌগাক্ষী ভাস্কর, এটা সবাই বেদে যারা স্পেশাল ছিল তারা পড়েছে। আবার অনেকে হয়তো বেদ স্পেশাল ছাড়াও পড়ে অনেক ইউনিভার্সিটিতে।
অর্থসংগ্রহ লৌকিক ভাস্করে ভাবনা থেকে শুরু করে বিধি, অর্থবাদ এগুলি পড়তে হয়, ঠিক আছে। মন্ত্র বিভাগ, নামদ বিভাগ, নিষেধ বিভাগ, এগুলো কিছু কিছু বিভাগ আছে এবং সামান্য কয়েকটা কোশ্চেন, মানে ওপর কোশ্চেন, এখান থেকে খুব গভীরে কোশ্চেন আসে না। অর্থসংগ্রহ থেকে প্রতি বছর 2টো প্রশ্ন থাকে। তারপরে পতঞ্জলি যোগসূত্র, যোগসূত্র যারা দর্শন স্পেশাল তারা পড়েছে। যোগসূত্র, যোগসূত্রে কি আছে, যোগসূত্র কি শুরু করে প্রথম থেকে অথ যোগানুশাসনম যোগা চিত্তবৃত্তি নিরোধা, ঠিক আছে, এইভাবে সব পরপর মুখস্থ করতে হবে। ঈশ্বরের লক্ষণ কি, তদাদ্রষ্টু স্বরূপাবস্থানম থেকে শুরু করে সব পড়তে হবে। ঈশ্বরের লক্ষণ কি মনে আছে? ঈশ্বরের লক্ষণ কি সুপর্ণা? মনে নেই। যা ক্লেশ কর্ম বিপাক শরীর অপরামিষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর, মনে নেই? মনে পড়লো কি? ক্লেশ কর্ম বিপাক আশয় অপরামৃষ্ট পুরুষ বিশেষ, সেই তো ঈশ্বর নাকি? এরকম লক্ষণ ছিল না? আচ্ছা, সাংখ্যকারিকা সৎকার্যবাদের লক্ষণ মনে আছে কারণ? সাংখ্যকারিকা সৎকার্যবাদের লক্ষণ কি ছিল? সৎকার্যবাদ কি কি, 5টা সৎকার্যবাদ কি কি ছিল? অসৎ, অকর্ণনাথ, বৈশালী ভুলে গেছিস? হ্যাঁ বৈশালী, ভুলে খেলি? অল্প অল্প মনে আছে, বলা যাবে না। অসৎ, অকর্ণনাথ, অসৎ, অকর্ণনাথ, তারপরে কি বল? আপনি বললেই, একবার বললেই আমার মনে চলে আসবে। ঈশা বল, ঈশা বল। অসৎ, অকর্ণনাথ, উপাদান গ্রহণাৎ, সর্বসম্ভব ভাবাৎ, তারপরে কি কি এগুলো ছিল না পরপর 5টা? যাক, তোদের এগুলো মনে করাচ্ছি আর কি, এখন বললে লজ্জা লাগবে হয়তো, বা ভুলে গেছিস, ব্যাপারটা বোঝা গেল? মাত্র ফার্স্ট সেমিস্টারে পড়া, এর মধ্যে ভুলে গেছিস সব। 4th সেমিস্টার পার হতে তো শেষ। তাহলে ভাব, যদি বিএড করার পরে যদি মনে হয় যে নেট সেট পড়বো বা এসএসসি পড়বো, তাহলে তাদের অবস্থাটা কী হবে? ওই জন্য এই মুহূর্তেই পড়তে হয়, যখন থেকে পড়া শুরু করে তখন থেকেই পড়তে হয়। তারপরে কি আছে, বাদরায়ণে ব্রহ্মসূত্রে সাংখ্যর ভাষ্য পড়তে হবে, এখান থেকে প্রশ্ন থাকে। তারপরে ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী, যেমন ভাষা পরিচিতি ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী টিকা আছে, সেখানে অনুমান খণ্ডটা খালি পাঠ্য আছে, সেখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। সেটাও যাদের দর্শন স্পেশাল ছিল তারা পড়েছে। তারপরে সর্বদর্শন সংগ্রহ, যেটা তোরা সবাই পড়েছিস, সেখান থেকে জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন কিন্তু নেই, বৌদ্ধ এবং জৈন দর্শন, ঠিক আছে। চার্বাক দর্শন নেই মানে যে চার্বাক দর্শন সম্পর্কে জানতে হবে না এমনটা নয়, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই গেল। তারপরে কি আসছে, ব্যাকরণ বা ভাষাবিজ্ঞান। ব্যাকরণ এবং ভাষাবিজ্ঞান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেখান থেকে বলছে, ব্যাকরণে যেমন বৈয়াকরণের সামান্য পরিচয়, সোজা কথা একদম কি আছে, মহর্ষি পাণিনি থেকে শুরু করে কাত্যায়ন, পতঞ্জলি, ভর্তৃহরি, বামন, জয়াদিত্য, ভট্টজি দীক্ষিত, তারপরে কোথায় নাগেশ ভট্ট, জিনেন্দ্র কৈয়ট, শাক্তায়ন, হেমচন্দ্র সুরি এবং সারস্বত ব্যাকরণকার, এই সমস্ত মোটামুটিভাবে এই কয়েকজন ব্যক্তির নাম পড়তে হবে। মানে তারা কি গ্রন্থ লিখেছে, তাদের গ্রন্থে কটি পাদ আছে, কটি অধ্যায় আছে, কতগুলি সূত্র আছে, কি আলোচনা করেছে, কটি টিকা আছে, এই একটা সাধারণ বিষয়। এখান থেকে 2টো কোশ্চেন থাকবেই, একটা বা 2টো কোশ্চেন। তারপরে চলে আসবে পাণিনীয় শিক্ষা। পাণিনীয় শিক্ষা কারণ থাকবে, এখানে কটি অক্ষর আছে, কটি স্বরবর্ণ, কটি ব্যঞ্জনবর্ণ, তারপরে বিষম স্বর কোনটি, অসম স্বর কোনটি, স্বরভক্তি, বিপ্রকর্ষ থেকে লক্ষণ, এগুলি মোটামুটি কোশ্চেন আসবে, ঠিক আছে। এই মোটামুটি গেল। তারপর যে ভাষাবিজ্ঞান থেকে কি, ভাষাবিজ্ঞানের মধ্যে কি কি আছে, ভাষাবিজ্ঞান হচ্ছে ভাষার কি পরিভাষা, ভাষা কাকে বলছে, তারপরে ভাষার বর্গীকরণ, আকৃতিমূলক ভাষা, পরিবারিকমূলক ভাষা, ঠিক আছে। তারপর ধ্বনির বর্গীকরণ, মানবীয় বাকযন্ত্র, ধ্বনির পরিবর্তনে কি কি নিয়ম আছে, কোন কোন ধ্বনির নিয়ম কারা কারা শিখেছে, গ্রিম ল, গ্রাসম্যান ল, তারা কি বলেছে, শতম ভাষা কোনগুলি, কেন্তুম ভাষা কোনগুলি, এই রকম কিছু কিছু বিষয়গুলো তোদের পড়তে হবে। এবং ভাষাবিজ্ঞান তোরা নিশ্চয়ই সবাই পড়েছিস লিঙ্গুইস্টিক্সের কথা, ফার্দিনান্দ শ্বশুরের কথা মনে আছে তো, শ্বশুর, চমস্কি, এদের মনে আছে? এরকম এদের কথাও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তখন তো কোশ্চেন পড়েছিস, খালি পরীক্ষায় লিখতে হয়েছে সেই জন্য পড়েছিস, কিন্তু এবার পড়তে হবে কি তাদের বিষয়গুলো, তারা কি কি বলেছে, কোন কোন পয়েন্টগুলো বলেছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই আর কিছু না, হলো। তারপরে কি বলছে, গেল মোটামুটি, এইগুলো মোটামুটি পড়তে হবে। তারপর বলছে পরিভাষা এবং সংজ্ঞা বা ডেফিনেশন। পরিভাষা সংজ্ঞা পরিভাষা পড়তে হবে। সংজ্ঞা পরিভাষার মধ্যে ধর সংজ্ঞা, অচন ইত্যাদি, টি সংজ্ঞা কী করে হচ্ছে, এগুলো লক্ষণ আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। পর সন্নিকর্ষ সংহিতা, সন্ধির সংজ্ঞা, এরকম সব লক্ষণগুলো তোরা পড়েছিস না, মনে আছে? এদৈত কণ্ঠতা বলছি, আদেন গুণ সংজ্ঞা পড়েছিস না, বৃদ্ধির আদেশ, এগুলো পড়েছিস তো, মনে আছে তো? সংজ্ঞা পরিভাষার কথা সবার, সংজ্ঞা পরিভাষা সবাই পড়েছিস, সেগুলো কিন্তু আসবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, শর্ট কোশ্চেন, সব এগুলো আসবে বলতে আসবেই, আসতে পারে না, আসবে।
তারপরে সন্ধি, সন্ধি কিছু নেই, সন্ধি যেমন অৎসন্ধি, অৎসন্ধি সবার পাঠ্য ছিল, অৎসন্ধি সবার পাঠ্য ছিল, অৎসন্ধি, হল সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে সন্ধির এগুলোও কিন্তু পড়তে হবে, সন্ধির থেকে কিছু কোশ্চেন আসবে, কিছু উদাহরণ দিয়ে দেবে, বা এটা কী করে হলো, সেই লক্ষণটা কী বা উদাহরণটা কী বা সূত্রটা কী সেটা দিতে পারে। তারপরে সুবন্ত প্রকরণ, সুবন্ত প্রকরণ থেকে আসবে, অজন্ত প্রকরণ, হলন্ত প্রকরণ থেকে আসবে। এগুলো সব ছোটো ছোটো ব্যাকরণের বিষয়, এগুলো সব ছোটো ছোটো অল্প অল্প করে একদিন দুদিন করে পড়িয়ে দিলে এগুলো ইজি, ঠিক আছে। এগুলো থেকে যে খুব বেশি বা ভেতরে যাব তেমন নয়, একটু একটু করে পড়বো আমরা, তাহলেই পেয়ে যাবো। হ্যাঁ, তারপর হচ্ছে সমাস, সমাজ থেকে কী কী পড়তে হবে, সমাজ থেকে অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, এই সমাসগুলি পড়তে হবে। সমাসের নির্ধারণগুলি, নিয়মগুলি জানতে হবে, কয়েকটা মাত্র নিয়ম পড়লেই সমাস নির্ধারণ করা খুবই সহজ, ঠিক আছে। তারপরে হয়ে গেল সমাসের পরে আছে তদ্ধিত প্রকরণ, তদ্ধিত প্রকরণে কী কী আছে, অপ্রত্যার্থক তদ্ধিত প্রত্যয়, মৎপ্রার্থীয় তদ্ধিত প্রত্যয়, এখান থেকে দুই একটা কোশ্চেন আসে। তারপর তিঙন্ত ধাতু, তিঙন্ত ধাতু তোরা সবাই পড়েছিস, ভূ ধাতু, এর ধাতু, এর ধাতুর পড়েছিস না, এদ হইতে কী করে আসলো, তারপরে ভবতী কী করে হলো, ভবামি কী করে হলো, এগুলো নিশ্চয়ই পড়েছিস, সেগুলো একটু ভালো করে পড়তে হবে, সেই রূপগুলো কোন কোন সূত্রের দ্বারা আসলো এবং এই রূপটা কি সত্যি এই রূপে হচ্ছে, সেই রকম কিছু প্রশ্ন আসতে পারে। তারপরে প্রত্যয়ান্ত শব্দ, প্রত্যয়ান্ত শব্দ, নিজন্ত প্রত্যয়ান্ত শব্দ, সনন্ত প্রত্যয়ান্ত, জঙ্গান্ত, তারপরে জঙ্গুল শব্দ, নাম ধাতু প্রক্রিয়া, এইগুলো কিছু প্রত্যয়ান্ত কিছু শব্দ কীভাবে গঠন হচ্ছে সেইগুলো, এখান থেকে দু একটা কোশ্চেন আসে। তারপরে যে কৃদান্ত প্রত্যয়, এগুলো সব তোদের পড়া আছে এবং তোরা সবাই জানি, তব্য প্রত্যয়, অনিয়র প্রত্যয়, জিয়াত প্রত্যয়, নিয়াত প্রত্যয়, কপ প্রত্যয়, সত্রী প্রত্যয়, সানস প্রত্যয়, তোয়া প্রত্যয়, তোয়া প্রত্যয়, তবতু, তুমুন, নমূল, এই যে প্রত্যয়গুলি আছে এই প্রত্যয়গুলি কীভাবে হচ্ছে, প্রত্যয়ের কিছু নিয়ম দু একটা আসে, বেশিরভাগটাই আসে লক্ষণগুলো মানে কিভাবে হচ্ছে এবং তার নির্মিত রূপটা কী, এইরকমই পরীক্ষা আসে। তারপরে স্ত্রী প্রত্যয়, স্ত্রী প্রত্যয় থেকে কিছু পড়তে হবে, দু একটা প্রশ্ন আসে এখান থেকে। কারক প্রকরণ থেকে দু একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। তারপরে পরস্ময়ী পদ এবং আত্মনেয় পদের বিধান, সেখান থেকে আসবে, সেবতে, সেবেতে, সেবন্তে, মনে আছে, পরস্ময়ী পদ এবং তাদের যে বিধান কী, আত্মনেয় পদের বিধান কী, এগুলো কিন্তু আসবে। তারপরে মহাভাষ্যের পরস্পসারণিক, একটা পর্যন্ত ব্যাকরণিক টেক্সট পড়তে হবে, আরেকটা টেক্সট করতে হবে বাক্যপদিয়াম, দুটো টেক্সট। মহাভাষ্য, পরস্পসারণিক তোরা সবাই পড়েছিস গ্র্যাজুয়েশন, এমএ প্রথম সেমিস্টারে পড়েছিস নাকি কে জানে, প্রথম সেমিস্টারে বোধহয় পড়েছিস সবাই, ফার্স্ট সেমিস্টারে সবার কাছে হয়তো ছিল মহাভাষ্য পরস্পসারণিক, পতঞ্জলির লেখা, ওই অথ গহিত শব্দ, অথ শব্দানুশাসন, মনে আছে, লৌকিক শব্দ, বৈদিক শব্দ, তারপরে 5টি মুখ্য প্রয়োজন, 11টি গৌণ প্রয়োজন, 12টি গৌণ প্রয়োজন, মনে আছে, এইগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন, এগুলো থেকেই আসবে। তারপরে কি বলছে, বাক্যপদীয় ব্রহ্মকাণ্ড, বাক্যপদীয় ব্রহ্মকাণ্ডের মধ্যে কী আলোচনা করেছেন ভর্তৃহরি, ঠিক আছে, ভর্তৃহরি কী বলেছে এবং তার মতবাদ কী, তার সেখান থেকে দু একটা শ্লোক দিতে পারে, সেই শ্লোকটা কাল কী বলেছে, কোন সম্পর্কে বলেছে, শব্দ সম্পর্কে সে কী বলেছে, অর্থ সম্পর্কে সে কী বলেছে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন কিন্তু আসবে। হলো বাক্যপদীয়। তারপরে মোটামুটিভাবে ব্যাকরণ এখানে শেষ হয়ে গেল। তারপরে আসে সংস্কৃত সাহিত্য, কাব্যশাস্ত্র এবং ছন্দশাস্ত্র, এবং কাব্য থেকে আমাদের কী কী পড়তে হচ্ছে। কাব্য থেকে বলতে সাহিত্য, কাব্যশাস্ত্র এবং ছন্দশাস্ত্রের অধ্যয়ন, বলছে মহাকবির সামান্য পরিচয়, মহাকবির সামান্য পরিচয়, প্রত্যেকটা মহাকবির নাম জানতে, এগুলো সাহিত্য ইতিহাস বই লাগবে, দেবকুমার দাসের বই বা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটা মোটামুটিভাবে পড়লে কিন্তু সাহিত্যের ইতিহাসের বইটা পড়লে এইগুলো সম্পর্কে সব জানা হয়ে যাবে। যেমন মহাকবি ভাস, অশ্বঘোষ, তাদের কী কী বই আছে, কোন কোন গ্রন্থ আছে, কোন কোন সময় কে লিখেছে, নায়ক কী, কোন কোন অধ্যায় আছে, এইগুলি মোটামুটি জানতে হবে। মহাকবি অশ্বঘোষ, কালিদাস, শূদ্র, বিশাখ দত্ত, ভারবী, মাঘ, হর্ষ, বাণভট্ট, দণ্ডী, ভবভূতি, ভট্টনারায়ণ, বিলহন, শ্রীহর্ষ, অম্বিকা দত্ত ব্যাস, এইগুলো হচ্ছে পরবর্তীকালের কবি, বর্তমানে আধুনিক। অম্বিকা দত্ত ব্যাস, পণ্ডিত ক্ষমারাও, বেঙ্কট রাঘবন এবং শ্রীধর ভাস্কর বর্ণেকর, অর্থাৎ এই যে কয়েকজনের কথা বললাম প্রথম দিকের থেকে তো কোশ্চেন আসবেই, এবং এই অম্বিকা দত্ত ব্যাস, পণ্ডিতা ক্ষমারাও, এই যে যারা আধুনিক কবি, এদের কথাও কিন্তু বেশ উল্লেখযোগ্য এবং তারা কিন্তু বেশ মানে তাদের থেকে 2-3টে কোশ্চেন আসে। মানে আমি যেবার পরীক্ষা দিয়েছি সেবার এই অম্বিকা দত্ত ব্যাসের একটা গ্রন্থ এসেছিল, বলেছিল এটা কার লেখা, একদম সাধারণ প্রশ্ন। তারপর হচ্ছে সংস্কৃত কাব্যশাস্ত্র, কাব্যশাস্ত্রের মধ্যে কী কী পড়তে হচ্ছে, রস সম্প্রদায় পড়তে হবে, যেগুলো 4th সেমিস্টারে দেবারতী বৈশালীরা পরীক্ষা দিলি, রস সম্প্রদায়, অলঙ্কার সম্প্রদায়, রীতি সম্প্রদায়, বক্রতি সম্প্রদায়, ধ্বনি সম্প্রদায়, ঔচিত্য সম্প্রদায়, মানে এরা কারা কারা আচার্য আছে, কে কী স্বীকার করছে, তাদের কী কী বইয়ের নাম, তারা কোন সময় মানে ছিল, তাদের সময়কাল, এই সমস্ত কয়েকটা কোশ্চেন, আর কিছু না। তারপর হচ্ছে পাশ্চাত্য কাব্যশাস্ত্র, যেমন অরস্তু মানে অ্যারিস্টটল, ঠিক আছে, তারপর লংজাইন, তারপর হচ্ছে বেনেদিতো ক্রোচে, এই 3জনের কয়েকটা গ্রন্থের নাম, তারা কী কী আলোচনা করেছে, এই মূল বিষয়, এখান থেকে 2-একটা কোশ্চেন আসবেই, কিন্তু আসে বলতে আসেই। তারপরে মহাকাব্যের বিশিষ্ট অধ্যায়, যেমন বুদ্ধচরিতের প্রথম স্বর্গতে পড়তে হয় ভালো করে, বুদ্ধচরিতের প্রথম স্বর্গ থেকে কোশ্চেন আসবেই, একটা বা দুটো আসবে। লঘুবংশের প্রথম স্বর্গ থেকে আসবে।
তারপরে কিরাতার্জুনের প্রথম সাগর, শিশুপালপদের প্রথম সাগর, নৈশচরিতের প্রথম সাগর, মানে যারা কাব্য পড়েছে তাদের এইগুলো পড়তে হয়েছে, তারা স্পেশালে পড়েছে। তারপরে নাট্য সাহিত্যের বিশিষ্ট অধ্যয়ন, নাট্য সাহিত্য থেকে যেমন স্বপ্ন বাসুদত্তা, গ্র্যাজুয়েশন সবার ছিল, যৌগন্ধরায়ণ, প্রতিজ্ঞা যৌগন্ধ, মনে আছে সবাই? স্বপ্ন বাসুদত্তার কথা, উদয়নের কথা মনে আছে কি? উদয়ন, পদ্মাবতী আর বাসুদত্তার কথা কি রে, মনে আছে? তাহলে একদম সেই কোশ্চেন দেখ, আবার গ্র্যাজুয়েশনে ফিরে গেলি, গ্র্যাজুয়েশনে সবাই বুদ্ধচরিত বা রঘুবংশ এগুলো পড়েছিস তো, কিরাতার্জুনিয়াম সবার পড়া ছিল। তাহলে তারপরে তারপরে নাট্য সাহিত্যের বিশিষ্ট বিবরণ, নাট্য সাহিত্যের মধ্যে বিশিষ্ট বিবরণ স্বপ্ন বাসুদত্ত, অভিজ্ঞান শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা পড়েছিস গ্র্যাজুয়েশনে, আবার পড়তে হবে ভালো করে। বেনি সংহার পড়তে হবে, বেনি সংহার বলতে কী কী আছে, কী কী গল্প আছে, এগুলো বেশি পড়তে হয় না। মুদ্রারাক্ষস পড়তে হবে, উত্তরামচরিত পড়তে হবে, রত্নাবলী পড়তে হবে, মৃচ্ছকটিক পড়তে হবে, এগুলো সবই পড়া কিন্তু দুই একটা একটু ভালো করে দেখতে হবে জাস্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে গদ্য সাহিত্য, গদ্য সাহিত্যের মধ্যে কী কী আছে? দশকুমার চরিত, দশকুমার চরিত সবার গ্র্যাজুয়েশনে পড়া আছে, অষ্টম উচ্ছ্বাস, হর্ষচরিতে পঞ্চম উচ্ছ্বাস, হর্ষচরিত পড়া আছে, বেশি না কিন্তু একটা উচ্ছ্বাস পড়তে হবে খালি, সেখানে কি আছে কি বলেছে একটা দুই একটা লাইন পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো, তাহলে হয়ে যাবে। কাদম্বরী শুকনাশ উপদেশ, সে মনে আছে সেই বই সম্পায়নের কথা? হ্যাঁ স্যার। তাহলে সবাই তো পড়েছিস, কিন্তু গল্পগুলো আরেকবার করে পড়লেই হয়ে যাবে, আর কয়েকটা শ্লোক বা কয়েকটা গদ্য সেগুলো ভালো করে পড়লেই যথেষ্ট। তারপরে চম্পুকাব্যের মধ্যে কী পড়তে হবে? চম্পুকাব্যের মধ্যে নলচম্পু পড়তে হবে, প্রথম উচ্ছ্বাসটা খালি নলচম্পু, এগুলো সব টেক্সট অল্প একটু গল্প পড়িয়ে দিলেই যথেষ্ট। তারপরে আছে সাহিত্য দর্পণ, সাহিত্য দর্পণ তোরা সবাই গ্র্যাজুয়েশনে পড়েছিস, সাহিত্য দর্পণে কী আছে মনে আছে? ইহা মৃগ থেকে শুরু করে মনে আছে এগুলো কথা? সাহিত্য দর্পণে রূপক কতগুলি, তারপরে মহাকাব্যের লক্ষণ কি মনে আছে তো? নাটক কয় প্রকার, নায়িকা কীরকম হয়, নায়ক কত প্রকার, নায়কের লক্ষণগুলি কী কী, এইগুলো সাধারণ কোয়েশ্চেন। রস কত প্রকার, হ্যাঁ 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 এইসব একদম সাধারণ প্রশ্ন। তারপরে কি বলছে? কাব্য প্রকাশ, কাব্য প্রকাশ তো সবাই পড়েছিস ফার্স্ট সেমিস্টারে, কাব্য প্রকাশ, তাহলে কাব্য প্রকাশে কাব্যের লক্ষণ, কাব্যের হেতু, কাব্যের প্রয়োজন, এগুলো পড়তে হবে। হ্যাঁ, তাহলে এগুলো সাধারণ ব্যাপার। তারপরে অলঙ্কারের লক্ষণ আসবে এখান থেকে, বক্রোক্তির লক্ষণ, অনুপ্রাসের লক্ষণ, যমকের লক্ষণ, শ্লেষের লক্ষণ, উপমার লক্ষণ, এগুলো লক্ষণ বলে যথেষ্ট। লক্ষণ উদাহরণ এবং কেন হচ্ছে তার লক্ষণটা কি, কটা পদ আছে, এগুলো জানলেই যথেষ্ট। কতগুলি ছন্দের নাম পড়তে হবে, তারপরে কতগুলি অলঙ্কারের নাম পড়তে হবে, এগুলি পড়তে হবে। তারপরে ধর্ণালোক, ধর্ণালোকের প্রথম উদ্যোগ যাদের স্পেশাল ছিল তারা পড়েছে। ধর্ণালোকের প্রথম উদ্যোগটা পড়তে হবে, কী কী আলোচনা আছে, কী কী বলেছে, ইম্পর্টেন্ট কতগুলি লাইন, এইগুলো। তারপরে বক্রোক্তি জীবিতমের প্রথম উন্মেষ, ঠিক আছে, বক্রোক্তি জীবিতম এটা পড়তে হবে, তোরা তো এইবার এই সেমিস্টারে সব পড়েছিস এগুলো। তারপরে নাট্যশাস্ত্রে কি নাটক, হ্যাঁ কার লেখা? কণা, তোর মাথা কুন্তক, কণার তো বৈশারিক দর্শনে, ক্ষেমেন্দ্রের ঔচিত্য বিচার ও চর্চা। আচ্ছা স্যার বলছি কি যে ওই যে জগন্নাথের কি ভর্তি কাব্য? না, জগন্নাথের ভর্তি কাব্য কেন হবে? ভর্তি কাব্য ভর্তৃহরির। কিন্তু স্যার আপনি না ওই নোটটাতে ভর্তি কাব্য দিয়েছিলেন, যে ব্যাকরণ ভিত্তিক ভর্তি কাব্য। তাহলে জগন্নাথ লেখা ওই বললাম যে লেখার সময় অনেক সময় অনেকটা টাইপিং মিস্টেকে হয়ে যায়, সেটা তোমাকে দেখে নিতে হবে, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না। অনেক সময় তার দুই একটা জিনিস পাঠিয়ে দিলাম, হয়তো টাইপ করতে করতে একটা জায়গায় একটা ঘাড়ে বসে গেছে, মানে অপশানে চলে আসে না পরপর, ওটা ক্লিক করে দিয়েছে, হয়তো ওটা লক্ষ্য করা হয়নি যে ওটা ক্লিক করে গেছে, ওগুলো হয়ে যায়। ওগুলো জাস্ট আমাকে বলতে হবে মাঝে মাঝে যে এটা টাইপিং মিস্টেক আছে। ওগুলো তো প্রশ্ন করি না, প্রশ্নের ক্ষেত্রগুলো হয়, ঠিক আছে, সেই জন্য ওটাকে ফলো আপ করতে হবে, বলতে হবে আমাকে, নাহলে আমি তো সব চেক করা হয় না পরে। এবার তো আমি প্রশ্নগুলো একটাও চেক করে পিডিএফ করে পাঠাইনি, আমার পিডিএফ করে পাঠালে আবার সব চেক করা হতো, চেক করা হয়নি, সময় পেলাম না পিএইচডি কাজের জন্য। যাই হোক, যা হয়ে গেছে ওগুলো বাদ দেয়, এখন নতুন করে শুরু করতে হবে যেটা হচ্ছে। তারপর গেল নাট্যশাস্ত্রগুলোর মধ্যে কী বলতে? নাট্যশাস্ত্রের মধ্যে দ্বিতীয় অধ্যায়, নাট্যশাস্ত্রের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কী আলোচনা? নাট্যগৃহ কতটা হতে হবে, নাট্যগৃহ কী কী, কোন বেদের থেকে এসছে নাট্য, বা নাটকের কোন অংশ কোথা থেকে এসছে, এই সমস্ত বিষয়গুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দশরূপক, দশরূপক হচ্ছে, দশরূপক কার লেখা জানা আছে? দশরূপক পড়তে হবে। সুপর্ণা, এই সে দেবাঙ্গী, দশরূপক কার লেখা? দশরূপক কার লেখা? দণ্ডী, ঠিক আছে, পরে জানবো, কেন দেখি কি বলতে পারিস পরে, বলে জেনে আমাকে জানাবি, দেখবি দশরূপক কার লেখা। তারপর কি দশরূপক থেকে আসবে, দশরূপকের মঙ্গলাচরণ, তার প্রতিপাদ্য বিষয় কি, নাট্যের লক্ষণ কি, নাট্যগুলি কী কী, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। তারপর ছন্দশাস্ত্র, ছন্দশাস্ত্রের মধ্যে কী কী আছে? আর্যা ছন্দ, অনুষ্ঠুপ ছন্দ, ইন্দ্রবাজা, উপেন্দ্র বাজা, বসন্ত দিলা, উপজাতি, বংশস্থবিল, দ্রুত বিলম্বিত। ছন্দশাস্ত্র আচার্য গঙ্গাদাসের ছন্দশাস্ত্র পড়েছিলি না গ্র্যাজুয়েশনে সবাই?
সেই ছন্দশাস্ত্রকে একবার একটু রিভিশন দিতে হবে। তাদের লক্ষণগুলো কটায় কটা অক্ষর আছে একদম জলের মতো পড়ে নিতে হবে, শুধু, আর কিছু না। এই হচ্ছে মোটামুটি গেল, ঠিক আছে, পরিষ্কার। এইবার আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে ওই পুরাণ ইতিহাসের যে বিষয়টা আছে, পুরাণ ইতিহাস, ধর্মশাস্ত্র, অভিলেখ শাস্ত্র, সেগুলো একটু জানতে হবে, ঠিক আছে। পুরাণ ইতিহাস, ধর্মশাস্ত্র এবং অভিলেখ শাস্ত্র, সেখান থেকে কিছু জানতে হবে। রামায়ণের বিষয়বস্তু, রামায়ণের রচনাকাল, রামায়ণ মহাভারত জানতে হচ্ছে, পুরাণ জানতে হচ্ছে, পুরাণ কতগুলি আছে, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি যেগুলো হচ্ছে, এগুলো নেট সেটেও আছে, আবার এসএসসিতেও আছে এগুলো, ঠিক আছে। তারপরে অর্থশাস্ত্র, এগুলো সব পড়িয়ে ফেলেছি অলরেডি এসএসসি ব্যাচে, যাই হোক এগুলো সব পড়িয়েছি। এগুলো অলরেডি দেখ, আমার ভিডিও অলরেডি আপলোডেড করা আছে, ওটাও যদি তোরা দেখিস তাহলে ওটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোদের তো আলাদা করে পড়াবোই, সেইখানে নেট সেটের জন্য আলাদাভাবে পড়তে হবে। তারপরে রাজস্বী বৃত্ত থেকে শুরু করে সব, মনুস্মৃতি কি বিশিষ্ট অধ্যয়ন করছে, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ঠিক আছে। তারপর হচ্ছে লিপি এবং অভিলেখ শাস্ত্র পড়তে হবে। যেমন লিপি ব্রাহ্মী লিপি থেকে খরচ লিপি থেকে শুরু করে সব লিপিগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, এবং কোন কোন লিপিতে কোন কোন গ্রন্থগুলি পাওয়া গেছে বা কোন কোন শিলালেখগুলি পাওয়া গেছে, কোন রাজার, অশোকের শিলালিপি থেকে শুরু করে আরও অন্যান্য শিলালিপি, সমস্ত কিছু পড়তে হবে মোটামুটিভাবে, ঠিক আছে। এইগুলো একটু মোটামুটিভাবে পড়লেই যথেষ্ট। এই দিয়ে মোটামুটি সিলেবাস শেষ। এই বল, এই যে সিলেবাস এতক্ষণ ধরে আলোচনা